Assalamu alaikum. Can you hearing me clearly? Assalamu alaikum. ক্লিয়ার কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। গিয়ে দেখতেছেন, পাওয়ার পয়েন্ট দেখতেছেন? জি দেখা যাচ্ছে স্যার। Now we can start our class. From previous class, we can discuss. Last class we have discussed the criminal law and civil law. What is criminal law and civil law? গতকালকে যারা বলছেন তারা না, এর বাইরে যারা আছেন তার ভিতরে একজন বলবেন। What do you mean by criminal law or civil law and civil law, or difference between criminal law and civil law? Difference between criminal law and civil law. গতকালকে আমরা 2-3 জন কাছ থেকে নিচ্ছি, বাকি যে লোক আছেন আপনারা কারো কাছে কি এই যে ব্যাপার জানেন না? ক্রিমিনাল ল সিভিল লর মধ্যে পার্থক্যটা কি? আমি বলতেছি ক্রিমিনাল ল হচ্ছে সৃষ্টি শুরু থেকেই ক্রাইম শুরু হচ্ছে। ল কেন নেসেসারি? ল হচ্ছে একটা হিউম্যান সোসাইটিকে হারমোনাইজিং সিস্টেমের ভিতরে চলার জন্য, হারমোনিক সিস্টেমের ভিতরে রাখার জন্য, ভালোভাবে চলার জন্য ল ক্রিয়েট করা। ল আসার পরে প্রথমেই যে শুরু হয় সেটা হচ্ছে ক্রিমিনাল ল। ক্রিমিনাল ল হচ্ছে ক্রাইম, রিলেটেড টু ক্রাইম। সিভিল ল হচ্ছে রিলেটেড টু সিভিল সোসাইটি। এসে যখন ব্যবসা বাণিজ্য যখন আরো স্ট্রং হলো, তখন একজন আরেকজনকে প্রতারিত করবে, একজন আরেকজন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতারিত হবে। সেই প্রতারিত থেকে রক্ষা করার জন্য তাদের রাইটস এবং ডিউটি কি এই নাগরিকদের, তখন এই সিভিল লটা ক্রিয়েট হলো। সিভিল সোসাইটি যখন শুরু হলো তখন থেকে সিভিল ল ক্রিয়েট হলো। এখন ক্রিমিনাল লর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে, ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে, আপনার যে স্টেট, রাজ্য, আলাদা আলাদা রাজ্য আছে, সেই রাজ্যের বিরুদ্ধে অথবা ইভেন ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ফাইন স্পিড করতে পারে ক্রিমিনাল ল। ক্রিমিনাল ল এক্সাম্পল হচ্ছে ক্রাইম রিলেটেড এক্সাম্পল, যেমন হচ্ছে মার্ডার, অ্যাসল্ট, হিপ, রবারি, এটসেট্রা। সিভিল ল কি? সিভিল ল হচ্ছে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়াল কোন একটা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনের বিপক্ষে অথবা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ফাইল স্পিড করে থাকে। ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ফাইল স্পিড করলে তখন কি হবে? ক্রিমিনাল সিভিল লর ক্ষেত্রে যেমন হচ্ছে আপনার আপনার যে যেমন হচ্ছে ইনজুরি, ডেথ, হ্যাঁ, নেগলিজেন্সির জন্য ব্রিচ অফ কন্ট্রাক্ট ব্রিচ করা, তারপর আদার্স এরকম করে বিভিন্ন প্রপার্টি ড্যামেজ হয়ে যাওয়া, এইগুলোর জন্য যে কম্পেনসেশন চাওয়া হয় সেটা হচ্ছে সিভিল ল। ক্রিমিনাল লর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার ক্রাইম যদি প্রুভ হয় তখন গিয়ে সে গিল্টি হিসেবে ট্রিট হয়। এর আগ পর্যন্ত সে হচ্ছে ইনোসেন্ট থাকে। আর ইনোসেন্ট যখন সিভিল লর ক্ষেত্রে, ক্রিমিনাল লর ক্ষেত্রে পানিশমেন্ট হয়, তার সেন্টেন্সিং হয়, তার জেল, জরিমানা, হ্যাঁ, দুটোই হতে পারে। হ্যাঁ, কিন্তু ক্রিমিনাল সিভিল লর ক্ষেত্রে শুধুমাত্র একটা কম্পেনসেশন দিতে হয়।
এক্ষেত্রে আপনার কোনো জেল সেন্টেন্সিং এর কোনো ফ্যাক্টর এখানে নেই। এই ছিল মোটামুটি সিভিল ল এবং ক্রিমিনাল ল এর মধ্যে ডিফারেন্স। দেন উই হ্যাভ ডিসকাসড sources of English law. As Bangladesh follow mainly English law, including others law. So sources of English law can be used in Bangladesh as a sources of our country's law. Customs, common and case law. 5 sources. We have discussed the 5 sources of English law. Custom, common and case law, equity, special legislation, European law, and other sources. Custom, common or case law. Custom was an important source of law historically, but the less practically important today. আসলে কাস্টমস ল গুলা বর্তমানে খুব কম ব্যবহৃত হয়। এটা দ্রুত কমে যাচ্ছে ডেভেলপমেন্টে। কমন ল হচ্ছে যেমন পাস্ট কেস যেগুলো আছে সেগুলো আগে এরকম ঘটনা ঘটছে লিগ্যাল প্রেসিডেন্টের মাধ্যমে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কমন ল, কাস্টমস ল আর কেস ল। কাস্টম, কমন আর কেস ল ক্ষেত্রে যেটা আমরা ইউজ করা হয় ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট। ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট কি? হায়ার কোর্ট আর বাইন্ডিং অন দ্য লোয়ার কোর্ট। আবার হায়ার কোর্ট কি করে? বাই দ্য হায়ার কোর্ট আর বাইন্ডিং অন দ্য লোয়ার কোর্ট। হায়ার কোর্টের মাধ্যমে লোয়ার কোর্টের উপর বাইন্ডিংটা ক্রিয়েট করা হয়। এই যে ক্রিয়েট করা হয় তাকে বলা হচ্ছে ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট। তারপর আমরা ইকুইটি কমন কেস অর দ্য কাস্টম ল যখন প্রচলিত ছিল তখন দেখা গেল যে এর ভিতরে অনেক সমস্যা ক্রিয়েট হচ্ছে। তখন কোড অফ চেঞ্চারি নামে ইংল্যান্ডের তখন কোড অফ চেঞ্চারি নামে একটা রানীর মাধ্যমে একটা কোড অফ চেঞ্চারি তৈরি করা হয়, ডেভেলপ করা হয়। সেই কোড অফ চেঞ্চারির মাধ্যমে যেই এইগুলা আসে, যে ডিসিশন গুলো আসে, কমন ল এর যে গ্যাপ গুলো আছে সেই গ্যাপ গুলো ফিল আপ করবে। দিস ইজ কল্ড ইকুইটি। যেমন হচ্ছে যে কমন ল কেস ল ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি যে ইনজাংশন জারি করতে স্পেসিফিক আলাদা আলাদা পারফরমেন্সের জন্য যে অর্ডার দিতে হবে সেই অর্ডার গুলা আপনার কমন কাস্টমার কেস লতে দেওয়া যায় না, সেগুলা ইকুইটির মাধ্যমে দিতে হয়। তাহলে আবার বলা আছে যে সেখানে ইকুইটি এবং যখন কেস ল কমন লর ক্ষেত্রে যখন বিধানন্দ হবে, ইকুইটি উইল বি প্রেফারেবল। দেন স্ট্যাটিউটরি লেজিসলেশন। স্ট্যাটিউটরি লেজিসলেশন কি বলছে? যে কোন দেশের পার্লামেন্ট যে আইনগুলো পাস করে সেই পার্লামেন্টের আইন অথবা ওই দেশের যে ফর্মাল যে ইনএক্টমেন্ট রুলস আছে, বিভিন্ন বডি কনস্টিটিউশনাল রাইটস এন্ড পাওয়ার দিয়ে থাকে, সেই বডির মাধ্যমে যেগুলো আইনগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে লেজিসলেশন অর স্ট্যাটিউটরি। তারপর এটা একটা ইন্ডিভিজুয়াল কান্ট্রি টু কান্ট্রি ডিফার করবে। দেন sources of English law are European law. As England, are the member of the European Union or European Community, so they must follow the European Community Act 1972. ইউরোপিয়ান কমিউনিটি অ্যাক্ট 1972 তে বলা আছে সেখানে অনেকগুলো সোর্স আছে, সেই সোর্সগুলো তাদের আইন হিসেবে ক্রিয়েট করা হয়। যেমন সোর্সগুলো হচ্ছে দ্য ট্রিটিজ, রেগুলেশনস, ডিরেক্টিভ, ডিসিশনস, recommendations, European Court of Justice, European Parliament. দেন বলা আছে যে আদার সোর্সেস, যখন আমাদের উপরে যে সোর্সগুলো আছে সেই সোর্স ছাড়া অন্য কোনো সোর্স থেকে যখন ব্যারিস্টার কোনো আর্গুমেন্ট নিয়ে আসে, সে ইংল্যান্ডের অথবা ইংল্যান্ডের সমকক্ষ অথবা তার যে হায়ারার্কি যেই উপরে আছে যেসব কান্ট্রি, সেই কান্ট্রির কোনো ডিসিশন যখন নিয়ে আসে, তো যেমন অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, কমনওয়েলথ কান্ট্রি, এইগুলো থেকে নিয়ে আসে, তখন এটা জাস্টিস এটা কি করতে হবে, কনসিডার করতে হবে। দিস ইজ কল্ড আদার সোর্সেস অফ English law. Then we have discussed the judicial precedent. Judicial precedent একটু আগে যেটা বললাম, জুডিশিয়াল প্রেসিডেন্ট হচ্ছে কোর্টের যে ডিসিশন, যেটা ফিউচার আজকে যে ডিসিশন সেটা ভবিষ্যতের জন্য যেটা ব্যবহৃত হয়, সেটাকে বলা হচ্ছে জুডিশিয়াল প্রেসিডেন্ট। জুডিশিয়াল প্রেসিডেন্ট হতে গেলে এটাকে অথরিটেটিভ এন্ড বাইন্ডিং হবে, এন্ড মাস্ট বি ফলো। অথরিটেটিভ এন্ড বাইন্ডিং এন্ড মাস্ট বি ফলো, তাহলে সেটাকে বলা হবে জুডিশিয়াল প্রেসিডেন্ট। দেন বলা আছে ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট। ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট কি? হায়ার কোর্ট লোয়ার কোর্টের উপর বাইন্ডিংস ক্রিয়েট করে, অর্থাৎ সাম কোর্ট আর সুপিরিয়র টু দা আদার, কিছু কোর্ট সুপিরিয়র আছে অন্যান্য কোর্টের উপর,
হায়ারার্কি অনুযায়ী, কোর্টের হায়ারার্কি অনুযায়ী সেটা হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে জুডিশিয়াল ড্রপিং অফ জুডিশিয়াল প্রিসিডেন্ট। এই আমরা আলোচনা করছি। তারপর আমরা আলোচনা করছি ডট অফ নেগেটিভ। ডট মানে হচ্ছে সিভিল রং। সিভিল সোসাইটিতে চলতে গেলে যে সিভিল ল মানতে হয়, সেই সিভিল ল যদি কোনো রং হয়ে থাকে, সিভিল সোসাইটিতে কোনো রং হয়ে থাকে, তখন তাকে বলা হচ্ছে ডট। ডট হচ্ছে সিভিল রং। ডট অফ নেগলিজেন্স, সিভিল রং অনেকগুলা কারণে হতে পারে, এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে নেগলিজেন্স। তাহলে ডট অফ নেগলিজেন্স হচ্ছে নেগলিজেন্সের জন্য যে সিভিল রং হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে ডট অফ নেগলিজেন্স। তাহলে আমাদের নেগলিজেন্স কি, নেগলিজেন্স অন্য যত সব ডট আছে তার মধ্যে আপনার নেগলিজেন্সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা বেশি ইউজ করা। এখন টর্ট অফ নেগলিজেন্স একটা কেস স্টাডি এখানে বললো যে টর্ট অফ নেগলিজেন্স যদিও আপনার সাথে কোনো ইয়ে না থাকে, কন্ট্রাক্ট নাও থাকে, যদি আপনার নাইবার যদি আপনার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটাকে টর্ট অফ নেগলিজেন্স হিসেবে ট্রিট করা হবে। এখন এই যে নাইবারিং প্রিন্সিপাল, তখন একে বলা হচ্ছে নাইবারিং টর্ট অফ নেগলিজেন্স, যেটা কেস স্টাডি, সেখান থেকে বলা হচ্ছে নাইবার প্রিন্সিপাল। এখন নাইবার প্রিন্সিপালটা কি? নাইবার প্রিন্সিপাল হচ্ছে যে একটা প্রিন্সিপাল যার ভিতরে বলা আছে যে আপনার এই আপনার যে প্রতিবেশী, সে প্রতিবেশীর কাজের ক্ষেত্রে আপনি কিছু দায়ী দায়িত্ব পালন করতে হবে, রাইটস এন্ড ডিউটি রিলেটেড টু নাইবার। তাহলে এই নাইবারের ক্ষেত্রে যদি হয়, সেই প্রিন্সিপালের মাধ্যমে তিনটা ফ্যাক্টর কনসিডার করা হয়। যখন নাইবারিং প্রিন্সিপালের মাধ্যমে আপনি কোনো কিছু ফাইল স্পিড করবেন, মানে এখানে তিনটা এলিমেন্টস ক্রিয়েট দেখা হয়। একটা হচ্ছে ডিউটি টু টেক কেয়ার, ব্রিচ অফ ডিউটি, ড্যামেজ কজ বাই নেগলিজেন্স। এই তিনটা এসেনশিয়াল এলিমেন্টস এর উপর ভিত্তি করে নাইবার প্রিন্সিপালটা ডিসিশন দেওয়া হয়েছে। এই ছিল আমাদের গতকাল লেকচার। এর ভিতরে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। If anyone have any question, can ask me. স্যার, এই যে ডক্ট্রিন অফ প্রেসিডেন্স, Talking of judicial president, হ্যাঁ জুডিশিয়াল প্রেসিডেন্সিয়াল স্যার, আগে আগে আরেকটা ইয়ে ছিল, প্যারা ছিল, সেই জিনিসটা স্যার। এর আগে তো জুডিশিয়াল প্রেসিডেন্ট। হ্যাঁ জুডিশিয়াল প্রেসিডেন্ট। জুডিশিয়াল প্রেসিডেন্ট হচ্ছে ওই আপনার লয়ারের মাধ্যমে আপনার আজকের যে এইগুলা ছিল, যে কেসটা, সেটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত করা হয়ে থাকে, ভবিষ্যতের জন্য ডিসিশন মিটিং এ কাজে লাগে, এটা হলো জুডিশিয়াল প্রেসিডেন্ট। আর ডক্ট্রিনে জুডিশিয়াল প্রেসিডেন্টের যে প্রিন্সিপালটা, যেখান থেকে জুডিশিয়াল প্রেসিডেন্ট আসছে, সেটা হলো ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট। যেমন হচ্ছে হায়ারার্কি অনুযায়ী কিছু কোড আছে, যে কোডের উপর হায়ার কোর্ট সুপিরিয়র থাকে, হায়ার কোর্টে বাইন্ডিং করে লোয়ার কোর্টকে সেই আইনগুলো মানতে, এটাকে বলা হচ্ছে ডক্ট্রিন অফ জুডিশিয়াল। অন্য কোনো কোশ্চেন আছে? অন্য কারো কোনো কোশ্চেন আছে? আমরা সামনের দিকে আগাচ্ছি। নাইবার প্রিন্সিপালের তিনটা এলিমেন্টস। একটা হচ্ছে ডিউটি টু টেক কেয়ার, সেটা করার তার দায় দায়িত্ব ছিল কিনা, তার যে ডিউটি ছিল কিনা, সেটা যখন নাইবার প্রিন্সিপালের মাধ্যমে যখন কোনো কিছু এলিগেশন দাঁড় করানো হবে, তখন ওর নাইবার প্রিন্সিপালের মাধ্যমে যখন কোনো রায় দেওয়া হবে, রায় দেওয়ার আগে যে জিনিসটা দেখা হবে, তার ডিউটি টু টেক কেয়ার, তার টেক কেয়ার করার ডিউটি ছিল কিনা, এটা হচ্ছে ডিউটি টু টেক কেয়ার, ফার্স্ট এলিমেন্ট। ডিউটি অফ কেয়ার is essentially an individual responsibility to have the foresight that your actions are likely to affect someone. The duty of care is essentially an individual's responsibility. Individual responsibility, সবারই আলাদা আলাদা এরকম রেসপন্সিবিলিটি, সবারই দায়িত্ব। To have the foresight, to
that your actions are likely to affect someone. আপনার যে কোনো অ্যাকশনে কি হয় আরেকজনের উপর এফেক্ট আছে। যেমন আপনি যদি রাস্তায় গাড়ি না চালাইতেন, আপনি রাস্তায় গাড়ি চালানোর জন্য বাচ্চারা রাস্তায় দৌড়াদৌড়ি করতে পারে না, ঠিক আছে? তাহলে বাচ্চারা রাস্তায় দৌড়াদৌড়ি করতে পারে না, আপনি গাড়ি চালাচ্ছেন। আপনি যদি বাংলাদেশে সব গাড়ি বন্ধ করে দেয়, তাহলে এই রাস্তায় সবাই দৌড়াদৌড়ি করতে পারে, খেলাধুলা করতে পারে। এরকম করে প্রতিটা ক্ষেত্রেই একজনের কোনো কাজ করার ফলে আরেকজনের কি হয়, এটা ক্ষতিগ্রস্ত হয়। আলটিমেটলি সে ক্ষতিগ্রস্তটা আপনার দায়িত্বের ভিতরে ছিল কি? এর মানে কি সবাইকে আমরা রাস্তা মানে গাড়ি চালানো বন্ধ করে দিবে? না, করবে না। তাহলে এইটাই হচ্ছে ডিউটি অফ টেক কেয়ার। কিন্তু আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার এখানে রাস্তা দিয়ে কাছ থেকে একজন লোক পাশ দিয়ে যাচ্ছে, হ্যাঁ, অথবা সে রাস্তা ক্রস করতেছে, আপনি এসে তাকে মেরে দিলেন। আপনি সিগন্যাল দিলেন না, আপনি থামালেন, সেটাও আপনি করতে পারেন। সেটা আপনার ডিউটির ভিতরে ছিল। গাড়ি চালাচ্ছেন, ঠিক আছে, দৌড়াদৌড়ি বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারবে না, সেটা তার কাজ, এটা আপনি একজনকে অ্যাক্সিডেন্ট করে দিতে পারবেন। তাহলে এই অ্যাক্সিডেন্ট যে করলেন, এটা হচ্ছে ডিউটি টেক কেয়ার, তাকে রক্ষা করা উচিত। আবার আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে রাস্তায় একদিন দাঁড়া রয়েছে, আপনি গাড়িটা আস্তে হুট করে সে তো তলে পড়ে গেল, নিচে পড়ে গেল, তাহলে এটা কি ডিউটি আপনার গাড়ি? আপনি তখন গাড়ি ব্রেক করা অথবা তাকে সেভ করা আপনার দায়িত্ব ভিতরে পড়ে না। আপনি বা আপনি দায়িত্ব থাকলেও আপনি কি করতে পারবেন না, রক্ষা করতে পারবেন। তাহলে এই হলো ডিউটি টু টেক কেয়ার। This is an important condition under the liability for negligence that the defender owes a legal duty towards the plaintiff. From a retailer, the plaintiff persists to sell the coolant underwear after the wearing it suffers from the skin related Indian বা আগে থেকে ইংল্যান্ডের বই থেকে নেওয়া। সে একটা কাপড় পরলো, সে কাপড়ে দেখলো যে সে স্কিনে একটা রোগ ক্রিয়েট হলো। দিস প্রবলেম অফ হার্ট, এই যে প্রবলেমটা হলো, কারণ হলো ডিউ টু দ্য এক্সেস অ্যামাউন্ট অফ সালফেট। এই কাপড়ে যে আপনার কেমিক্যাল ইউজ করা হলো, সেখানে প্রচুর পরিমাণে সালফেট ইউজ করা the wood and not removing it at the time of washing it due to the negligence at the time of washing it. এটা যখন দ্রুত করা হলো, যারা গার্মেন্টসের সাথে জড়িত বা আমরা যারা জানি, আমরা এগুলো গার্মেন্টস এর সাথে জড়িত, তারা এটা ভালো করে জানি যে সিস্টেমটা কি। কাপড় ওয়াশ করলো, আপনার দড়ি করলো, সেলাই করলো, এর আগে যদি এটা আপনার সুতা হয়, সুতার ক্ষেত্রে এরকম করে এটাকে ওয়াশ করতে হয়, হ্যাঁ, কেমিক্যাল গুলো ইয়ে করলো, তারপরে এটাকে ড্রাই করতে হয়। ঠিক একই রকম এই সালফেটের এটা যে ওয়াশ করলো, সে ওয়াশিং এর সময় সে কি করলো, নেগলিজেন্স ক্রিয়েট করলো, সে ভালো করে ওয়াশ করে না। In this case, the manufacturers are completely liable as they are not able to perform their duty correctly. এক্ষেত্রে যে ম্যানুফ্যাকচারার অবশ্যই কি লাইবল, সে যথাযথভাবে তার দায়িত্বটা পালন করেন না। এটাকে বলা হচ্ছে টু টেক কেয়ার। কেন বলা হচ্ছে ব্রিচ অফ ডিউটি? ব্রিচ অফ ডিউটি, আপনি যার বিরুদ্ধে এলিগেশন করলেন, সে ডিউটিটা ব্রিচ করলো কিনা। victim only has a valid claim for damages if the person who owes the duty is shown to have broken it. Victim তখনই একটা ভ্যালিড ক্লেম হবে ড্যামেজের জন্য যদি দি পারসন হু ওজ দ্য ডিউটি, যে এটা ডিউটিটা পালন করার কথা ছিল, ইজ শোন টু হ্যাভ ব্রোকেন ইট, সে এটা ভঙ্গ করে থাকে। The standard required is that of the reasonable person. Higher duties in the law of tort are placed on those who are in a position of responsibility. Similarly, the more serious the consequences are likely to be, the more care is expected. Greater care is expected towards especially vulnerable victims such as the children. Conversely, a lower duty of care is expected from children. এখানে বললো ব্রিচ অফ ডিউটি, যেমন একটু আগে আমরা বললাম গাড়ির কথা, রাস্তায় গাড়ি চালাচ্ছে, এখন কোনো একটা শিশু যদি হঠাৎ করে দৌড় মারে রাস্তায়, সেক্ষেত্রে আপনার শিশুর ক্ষেত্রে আপনি খুব এই যে ডিউটি, ব্রিচ অফ ডিউটিটা খুব বেশি বর্ণনা রাখেন। এক্ষেত্রে আপনি বলতে পারবেন না আমি গাড়ি চালাচ্ছি, সে হঠাৎ করে দৌড় দিল কেন, সে তো দৌড় দেওয়ার কথা না, রাস্তায় গাড়ি চলছে,
বা ট্রাফিক সিগন্যাল দেওয়া আছে, ওকে ওকে আছে, গ্রিন সিগন্যাল দেওয়া আছে, আমি তো গাড়ি চালাবো, এখন চিলড্রেনে কেন দৌড় দিবে? এই ক্ষেত্রে আপনি সেটা বলতে পারবেন না, কারণ চিলড্রেনের ক্ষেত্রে আপনার আপনার গ্রেটার কেয়ার দিতে হবে। ঠিক একই রকম চিলড্রেনের যদি হয়ে থাকে, শিশুর ক্ষেত্রে আপনি বলতে পারবেন তাকে, হ্যাঁ বলতে পারবেন না যে আপনি কেন শিশুকে বলতে পারবেন না যে সেই কেন এটা গ্রহণ করবে। এটা বলছে যে লোয়ার ডিউটি অফ কেয়ার ইজ এক্সপেক্টেড ফ্রম চিলড্রেন। শিশু থেকে সবসময় কম আশা করতে হবে, তার ডিউটি অফ কেয়ার যেটা আছে সেটা কম আশা করতে হবে। আবার শিশু ক্ষেত্রে আপনি খুব বেশি যত্নবান হতে হবে। যেমন আপনি অর্গানাইজেশনে যখন চিলড্রেন ওয়ার্কার নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে অনেকগুলা এডিশনাল রিকোয়ারমেন্ট আছে চিলড্রেনের ক্ষেত্রে কি করতে হবে। সুতরাং চিলড্রেনের ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে, বলা যাবে। এই হলো ব্রিচ অফ ডিউটি, ড্যামেজ কজ বাই নেগলিজেন্স। এই যে ড্যামেজটা হলো সেটা নেগলিজেন্সের জন্য হলো কি, the claimant cannot recover damages for negligence unless he has suffered damage. তিনি ক্লেম করলো সেটা রিকভার করতে পারবে না ড্যামেজটা, যদি না হি হ্যাজ সাফার ড্যামেজ, এই ড্যামেজের জন্য সে সাফার হয়ে থাকে। দিস ক্যান ইনক্লুড সাম অর এনি অফ দ্য ফলোইং: personal injury claim, particularly from accident on the road or at work, constitute a large proportion of all negligence claims to such an extent that potential wrongdoers are required by statute to ensure against possible liability, so as to ensure that victims will get any damage covered. একটু আগে আমরা যেটা বললাম, একটা রাস্তায় লোক সে আপনি এমন সময় আসলো, হুট করে সে গাড়ি নিচে পড়ে গেল, এটাকে আপনি বাঁচানোর কোনো সুযোগ নাই, আপনি সুযোগ পান না। সেই ক্ষেত্রে তাহলে তার নেগলিজেন্সের জন্য সে কি করে নাই, মারা যায় না, সেক্ষেত্রে আপনি ড্যামেজ পাবেন না, ড্যামেজ কজ বাই নেগলিজেন্স, তার নেগলিজেন্সের কারণে সে ড্যামেজ হয় নাই। ড্যামেজ টু প্রপার্টি ক্যান বি রিকভার, wrecked car for instance, financial loss directly connected with personal injury or property recovery, loss of earnings, repair cost of instance. Financial loss যেগুলো হয় will directly connected with personal injury or to property recovery. প্রপার্টি যেটা আছে সেটা রিকভার করার জন্য ফাইন্যান্সিয়াল লস কানেক্টেড, লস অফ আর্নিং, রিপেয়ার কস্ট অফ ইনস্টেন্স। এই হলো নেগলিজেন্সের কারণে আপনার ড্যামেজ হলো কিনা সেটার উপর ভিত্তি করে থার্ড কন্ডিশনটা ক্লিয়ার করতে হবে। The harm must also have been clearly caused by the negligence, and not only damage which should have been reasonably foreseen at the time of the negligence should be included. এখন নেগলিজেন্স বিভিন্ন প্রকার হতে পারে, এর ভিতরে একটা হচ্ছে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। Contributory negligence. Defense of contributory negligence arises if the claimant was partly the author of his own misfortune, so that the accident was partly caused by the claimant himself. অর্থাৎ দুইজনেরই এখানে কি আছে, ভুল আছে, নেগলিজেন্স। এই ক্ষেত্রে বলা হয় কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। দুইজনেই তাড়াহুড়া করছে যাওয়ার জন্য, একজনের গাড়ি আরেকজনের গাড়িতে আঘাত লাগলো, এখন একজনের গাড়ির গ্লাস ভেঙে গেল, আরেকজনের গাড়ি আপনার বাম্পার নষ্ট হয়ে গেল। তাহলে এই যে জিনিসটা, তাহলে কাকে যখন যার ক্ষতি বেশি হয়েছে তাকে কিছু পে করতে হবে, কন্ট্রিবিউট করতে হবে, সেগুলা মানে যতটুকু ক্ষতি হলো সবটা দেশ দিবে না, দুজনে মিলে বা দুজনেই দোষ আছে, তাহলে সেটাকে বলা হচ্ছে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। নেগলিজেন্স এন্ড প্রফেশনাল অ্যাডভাইজার, despite an initial reluctance, the court had extended the neighbor principle to negligent advice to purely financial loss. This has had a profound effect on situation arising when a professional person advice is relied upon on a non-client. ওই যে প্রফেশনাল অ্যাডভাইজার, আপনি একটা প্রফেশনাল অ্যাডভাইস করলেন, আপনি কনসালটেন্সি করলেন, আপনি কি অডিটের জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিলেন, এই সার্টিফিকেট জন্য যদি শেয়ার হোল্ডাররা আপনার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, ইনভেস্টররা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে সেইটার জন্য আপনি ড্যামেজ দিতে হবে। নেগলিজেন্স এন্ড প্রফেশনাল
আসলে আলটিমেটলি আমাদের প্রফেশনাল সাইডটাই আমাদেরকে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই পড়াটার উদ্দেশ্য। প্রফেশনাল অ্যাডভাইজার যারা তাদেরও কি আছে নেগলিজেন্সের কারণে যদি হয় তাহলে সেটা ফাইন্যান্সিয়াল লস কেয়ার করতে হবে। তাহলে আমরা কি কি দেখলাম এখানে? তাহলে নাইবারিং প্রিন্সিপালের এলিমেন্টস কয়টা? তিনটে এলিমেন্ট। বলেন নাইবারিং প্রিন্সিপালের এলিমেন্টস, থ্রি এসেনশিয়াল এলিমেন্টস জি, 3 essential elements. কি? Duty to take care, breach of duty, and damage caused by negligence. What are the three essential elements of NIBAR principle? বলেন, একজন বলেন, describe the elements of the three essential elements of NIBAR principle. Describe the elements of NIBAR principle. কারো কোনো কথা নাই? টু ওয়ে কমিউনিকেশন লাগবে, ওয়ান ওয়ে কমিউনিকেশন শুধু ক্লাস নিয়ে গেলে তো হবে না। Duty to take care, breach of duty, একজন বলেন, দেখে দেখে বলেন না, আপনাদের এখানে দেখা তো যাচ্ছে। Sir, duty of take care, breach of duty, damage caused by negligence. হ্যাঁ, বলেন, আপনি যে ভালো শোনা যাচ্ছে না, আবার বলেন। Sir, duty শোনা to যাচ্ছে না স্যার। take care, হ্যাঁ, breach of duty, damage caused by negligence. নেগলিজেন্স, ড্যামেজ কজ বাই নেগলিজেন্স। Negligence. আচ্ছা, থ্যাংক ইউ। অন্য একজন বলেন, what do you mean by duty to take care? দেখে দেখে বলেন। সোসাইটিতে বসবাস করতে গেলে আমাদের যারা নেইবার আছে তাদের প্রতি আমাদের কিছু রেসপন্সিবিলিটি থাকে। সেগুলো হচ্ছে আমাদের ডিউটি। এমন ভাবে ডিউটি গুলো এরকম হয় যেন আমার কোনো অ্যাক্টিভিটিস এর কারণে তাদের কোনো ধরনের প্রবলেম না হয় বা নেইবারে কোনো ধরনের ড্যামেজ না হয়, সেদিকে খেয়াল রাখাটাই হচ্ছে ডিউটি টু টেক কেয়ার। থ্যাংক ইউ। আরেকজন বলেন, একটা এক্সাম্পল দিচ্ছে, সেই এক্সাম্পলটা বলেন। বা এটা রিলেটেড এরকম কোনো একটা এক্সাম্পল বলেন। যে ডিউটি, সেই ডিউটিটা আপনার কাজ করতো, আপনার পালন করতো, সেই ডিউটিটা আপনার ছিল, যেটা আপনি করেন না, সেটা হচ্ছে ডিউটি টু টেক কেয়ার। যেটা আপনার দায়িত্ব মধ্যে ছিল, সেটাই হচ্ছে ডিউটি টু টেক কেয়ার। বলেন, অন্য একজন আরেকজন বলেন, ডিউটি টু টেক কেয়ার বলতে আমরা কি বুঝছি? কেউ যে পার্সন যে রেসপন্সিবল আছে যে ডিউটিটার জন্য, সেটা থেকে ফোর্সি করতে হবে তার অ্যাকশনটা ভবিষ্যতে কোনো সামান যাকে নেইবার বলা হচ্ছে তাকে এফেক্ট করতে পারে। এক্ষেত্রে এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে কান গিয়েছিল, সেটা পরিষ্কার করেনি, তো সেক্ষেত্রে যে পড়েছে, কোন এক ব্যক্তি পড়ার পর তাকে স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে, কারণ আক্রান্ত হয়েছে এটা কোম্পানির নেগলিজেন্স টু ক্লিন দ্য সালফেট। থ্যাংক ইউ। যেমন মনে করেন কোম্পানি আপনার এখানে স্যার একটু হ্যাঁ, সাউন্ডের প্রবলেম হচ্ছে, সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে না স্যার। এখন আপনার এখানে কি সমস্যা? আপনার এটা শুনতে পাচ্ছি না আমরা।
কিন্তু আপনারটা শোনা যাচ্ছে না, কিন্তু অন্য যে বলতেছে যে একটু আগে একজন ম্যাডাম বললো ওনার কথা কিন্তু শোনা যাচ্ছে, আচ্ছা না? না স্যার, শুনতে পাচ্ছি স্যার। ক্লিয়ার আসতেছে। স্যার আপনার কথাগুলো শোনা যাচ্ছে, বাট আপনার মাউথ স্পিকারের ডিসটেন্সটা আরেকটু কম হলে খুব ভালো হয়। না আমি আরো আস্তে কথা বলতে হবে, তাই তো? না স্যার, আপনি আস্তে কথা বলতেছেন না, আপনার মাউথ স্পিকারের একটু বেশি হয়ে গেছে তাই। স্পিকারটা একটু কাছাকাছি থাকলে সাউন্ডটা আরেকটু স্পষ্ট, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু স্লো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ডিউটি টু টেক কেয়ার বলতে হচ্ছে আপনার যেটা টেক করার কেয়ার করার প্রয়োজন ছিল, আপনার যে ডিউটি সেটা হচ্ছে ডিউটি টু টেক কেয়ার। যেমন একটা উদাহরণ হিসেবে এখানে যেটা দিল সেই সাথে আরেকটা উদাহরণ যদি আপনি বলেন, যেমন হচ্ছে অ্যালকোহল জাতীয় কোনো পানীয়, অ্যালকোহল জাতীয় কোনো পানীয় অথবা ড্রিঙ্কস এর ক্ষেত্রে যা থাকবে সেই অ্যালকোহলের মাত্রা, যেমন যদি আমরা সফট ড্রিঙ্কস গুলো যেগুলোকে বলি, হ্যাঁ 7 আপ বা ইয়েতে, হ্যাঁ অথবা যেগুলো এনার্জি ড্রিঙ্কস যেগুলো আছে, সেই এনার্জি ড্রিঙ্কস এর যদি অ্যালকোহলের মাত্রাটা কোনো কারণে বেশি বেশি হয়ে থাকে, অথবা যে অ্যালকোহল কি পরিমাণ দেওয়া হলো সেটা যদি যথাযথ টেস্ট করা না হয়ে থাকে, তখন এই যে টেস্ট করলো না, যথাযথভাবে দিল না, সেটাই হচ্ছে ডিউটি টু টেক কেয়ার। ঠিক আছে, সেকেন্ড যে কন্ডিশন আমরা বলছি এলিমেন্ট। স্যার হ্যাঁ একটা কোশ্চেন স্যার, ডিউটি টু টেক কেয়ার এটা কি শুধু স্যার ইন্ডিভিজুয়ালি পার্সোনাল না স্যার, এটা কোম্পানির ক্ষেত্রে? কোম্পানির ক্ষেত্রে, যেমন এখন যেটা বললাম এটা কোম্পানি, একটু আগে যেটা বলছি সেটাও কোম্পানি। তো তাহলে ওইটা এরকম যদি হয় যে জিন্সের যে গার্মেন্টস গুলা, হ্যাঁ ওদের কারণে যে পানি দূষিত হচ্ছে বিশেষ করে ডেনিম, মানে ওইটাও তো স্যার তাহলে ডিউটি টু টেক হ্যাঁ কেয়ার হ্যাঁ এরিয়ার মধ্যে পড়ে। অবশ্যই, ওই থ্যাংক ইউ। এটা যদি ওই জি। পানি দূষিত হওয়ার কারণে যদি সোসাইটি কেউ এফেক্টেড হয়, সোসাইটি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা ওই কোম্পানির কাছে একটা প্রতি আপনি যদি মামলা করেন সিভিল সোসাইটি সিভিল লয়ের মাধ্যমে, তাহলে সিভিল দিয়ে এইটা জি, কম্পেনসেশন, সেই কম্পেনসেশন পে করতে হবে। জি, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। দেন বলা হচ্ছে ব্রিচ অফ ডিউটি, তাহলে সেই ডিউটিটা ভঙ্গ করলো কিনা। একটু আগে যেটা বললো যে সেই যে আপনার কার্বন নিঃসরণ করলো অথবা যে ওয়াটার পলিউশন করলো, সেটা ওয়াটার পলিউশন সে যখন লাইসেন্স পারলো, সেই লাইসেন্স অনুযায়ী তাকে বলা হয়েছিল যে এইটাকে যেন ওয়াটার পলিউশন না হয়, সে এই কাজগুলো এই প্লান্টগুলো তৈরি করে রাখবে, তার পানিটা তো ওই জায়গায় সরানোর ব্যবস্থা করবে অথবা এটা রিসাইক্লিং এর ব্যবস্থা করবে, সে সেটা করলো না। এটাই হচ্ছে ব্রিচ অফ ডিউটি, সেই ডিউটিটা ব্রিচ করলো। আর অন্য একজন বলেন তাহলে ব্রিচ অফ ডিউটি কি বলতে আমরা কি বুঝছি? ব্রিচ অফ ডিউটি স্যার এখানে ব্রিচ অফ ডিউটি বলতে বোঝাচ্ছে কেউ যদি তার ডিউটির আন্ডারে যেটা ছিল, যেটা তার রেসপন্সিবিলিটি ছিল, সেটা যদি সে ব্রেক করে বা ব্রিচ করে, সেখানে খেয়াল রাখতে হবে যিনি ক্লেইমেন্ট এবং যিনি রং ডুয়ার, ক্লেইমেন্টের ক্লেমটা জাস্টিফাইড কিনা, এন্ড রং ডুয়ার যেটা ক্লেইমেন্ট যেটা দাবি করছে তার সাথে যে রংটা হয়েছে সেটা আসলেই হয়েছে কিনা, বা দুইজনের যদি সমানভাবে দায়ী থাকে, সেক্ষেত্রে যে কম্পেনসেশনটা দিতে হবে সেটাও ভ্যারি করবে। থ্যাংক ইউ। এখানে আমরা আরেকটা কথা বলছি, ব্রিচ অফ ডিউটি সম্পর্কে আরেকজন বলে। স্যার আমি বলবো এখানে ভিকটিমস এর ক্ষেত্রেও একটু ভ্যারি করবে, যেমন ভিকটিমস যদি ভালনারেবল হয়, লাইক সেনসিটিভ ইস্যু থাকে, চিলড্রেন থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে চিলড্রেনের পক্ষ থেকে এটাকে লোয়ার ডিউটি অফ কেয়ার হিসেবে ধরা হবে। যদিও সেখানে কোনো বিভিন্ন চিলড্রেন রকম হতে পারে, সেটা বিভিন্ন রকম হতে পারে, একটা ভালনারেবল হতে পারে, আরেকটা হচ্ছে তার ডিউটিটা একটু কম, তুলনামূলক কম, হ্যাঁ সেটা হচ্ছে লোয়ার ডিউটি। যেমন এখানে উদাহরণ নিয়ে আসছে চিলড্রেন হিসেবে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি চিলড্রেনের পক্ষ থেকে যদি কোনো ধরনের রং ডু হয়েও থাকে, সেক্ষেত্রেও হচ্ছে যিনি যাকে ক্লেম করা হবে, যার এগেনস্টে ক্লেম করা হবে, তাকে সেটা মেনে নিতে হবে। চিলড্রেনের এগেনস্টে আপনি চিলড্রেন রং দেওয়ার, তাহলে চিলড্রেন এগেনস্টে আপনি ক্লেম করে খুব ভালো বেশি কিছু আশা করতে পারেন না। মানে যদি রং ডুইং হ্যাঁ বলে রং ডুইংটা যদি কোনো চিলড্রেনের এগেনস্টে যায়, মানে চিলড্রেনের হার্ম করে,
সাপোজ চিলড্রেনের যে খাবার, সাপোজ দুধ, হ্যাঁ হ্যাঁ খাবার thank দুধ you, আছে, এর thank মধ্যে you। যদি যেমন কোনো হচ্ছে আপনি এই এমন এলিমেন্ট থাকে যেটা শিশুর জন্য ক্ষতিকর হইতে পারে, ডেট্রিমেন্টাল হইতে পারে, সেটা ক্ষেত্রে তার যে পানিশমেন্টটা হবে সেটারও বেশি হবে আর কি। thank you, thank you। খুব ভালো একটা উদাহরণ নিয়ে আছে, ঠিক আছে। যেমন মনে করেন যে বাচ্চাদের যে দুধের যেই দুধগুলা সেইগুলোর ক্ষেত্রে কিন্তু খুব সেন্সিটিভ। সেই ক্ষেত্রে কেউ যদি এখানে অন্য কোনো উপাদান দিয়ে থাকে যেটা বাচ্চার ভবিষ্যতের জন্য গ্রোথের সমস্যা হয় অথবা ভবিষ্যৎ ব্রেনের সমস্যা হয়, সেক্ষেত্রে সে কিন্তু খুব বেশি মানে তার বিরুদ্ধে মামলা হবে, অবশ্যই খুব বেশি কম্পেনসেশন দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অথবা আপনি নর্মাল যে খাবার আমরা যেগুলো খাই, চাল ডাল বা এইগুলো ক্ষেত্রে কিন্তু খুব বেশি সেই পরিমাণে মানে আপনার কম্পেনসেশন দিতে হয় না, এটা বাচ্চা দুধের ক্ষেত্রে দিতে হয়। থ্যাংক ইউ। কি বলছে এখানে ভালনারেবল। দেন আমরা বলছি ড্যামেজ কজ বাই নেগলিজেন্স। নেগলিজেন্সের কারণে যদি ড্যামেজ হয় সেটা কি? শুধু তো এতক্ষণ আমরা বলছি যে একটা হলো দুটো এলিমেন্ট, একটা হচ্ছে তার ডিউটিতে আছে কিনা, সেই ডিউটিটা সে ব্রিচ করলো কিনা। থার্ড কন্ডিশন হচ্ছে সেই ব্রিচের কারণে, তার নেগলিজেন্সের কারণে, তার ব্রিচের কারণে সেটা ড্যামেজ হলো কিনা। ঠিক আছে। যেমন একটু আগে যিনি বললেন যে আপনার পানি দূষণ। এখন পানি দূষণ কোম্পানি করতেছে, গার্মেন্টস ফ্যাক্টরি বা অন্য যে কোনো ফ্যাক্টরি, সে ওয়াটার পলিউশন করতেছে, সেটা তার ডিউটিতে ছিল সেটা যেন পানি ওয়াটার দূষণ না হয়, সেটা ডিউটি অফ ব্রিচ, ব্রিচ অফ ডিউটি, সে ব্রিচ অফ ডিউটি করবে। কিন্তু ওখানে দেখা গেল ওই কমিউনিটিতে আপনার এখন কোভিড-19 বিভিন্ন জন সবাই আক্রান্ত হলো। এখন সবাই বলতেছে যে না, ওই যে এখানে যে পানি দূষণ হচ্ছে এর জন্য আমাদের কি হলো, সবাই এরকম করে আমরা জ্বর ঠান্ডা সর্দি এরকম আমাদের লাগতেছে। ঠিক আছে, তাহলে তার বিরুদ্ধে ক্লেম করবে। তাহলে কোর্ট যখন আপনার যখন এখানে কম্পেনসেশন অথবা তার বিরুদ্ধে রায় দিবে, তখন দেখবে যে এই যে সে ব্রিজ করছে, ঠিক আছে, তার ডিউটি ছিল সেটাও ঠিক আছে, সে ডিউটি পালন করে না সেটাও ঠিক আছে, কিন্তু এই যে সে ব্রিজ মানে তার ডিউটিটা ভঙ্গ করলো, তার জন্য এটা দায়ী মানে ওইখানকার ওই যে ক্লেম হলো, সেই ক্লেমটা হচ্ছে কি? তাহলে সেই ক্লেম তো ওই কারণে হয় না, ক্লেম হচ্ছে কোভিড-19 এর জন্য। তাহলে ওই এই যে আপনি যে ক্লেম করলো সেই ক্লেমটা কি হবে না, গ্রান্টেড হবে না। এটা হচ্ছে ড্যামেজ কজ বাই নেগলিজেন্স। আপনার নেগলিজেন্সের ধরুন ড্যামেজ হলো কি, সেটা দেখে তারপরে রাইট। তাহলে বলেন, একদিন বলেন ড্যামেজ কজ বাই নেগলিজেন্স বলতে আমরা কি বুঝছি? স্যার এখানে ড্যামেজ বিভিন্ন কারণে হতে পারে, সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে এখানে মূলত নেগলিজেন্সের কারণে ড্যামেজটা হচ্ছে কিনা। আম, আপনি যে এক্সাম্পলটা বলছিলেন সেটা হচ্ছে যে ড্রাইভিং এর ক্ষেত্রে দেখা যেতে পারে যে যিনি ড্রাইভ করছেন আহ, তার ভুল ড্রাইভিং এর কারণে সেটা হতে পারে, কারো অ্যাক্সিডেন্ট হতে পারে। আবার এমনও হতে পারে যে তিনি ঠিকই ড্রাইভ করছেন কিন্তু সাডেনলি কেউ একজন সামনে চলে আসছে, সেক্ষেত্রেও অ্যাক্সিডেন্ট হতে পারে। দুইটার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। প্রথম ক্ষেত্রে আমরা এটা নেগলিজেন্স বলতে পারি, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যে যিনি যার অ্যাক্সিডেন্ট হলো তার নেগলিজেন্সের কারণে এই অ্যাক্সিডেন্টটা হলো। সেক্ষেত্রে আহ, আরেকটা থিওরি আসবে, সেটা হচ্ছে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। সেক্ষেত্রে যার ড্যামেজ হলো এবং যার কারণে ড্যামেজ হলো দুজনকে হচ্ছে সমানভাবে কন্ট্রিবিউট করতে হবে। সমানভাবে হতে হবে এরকম না, মানে দুজনের কন্ট্রিবিউশন থাকবে, দুজনেরই কন্ট্রিবিউশন থাকবে, সে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। নেগলিজেন্সের কারণে একজনের নেগলিজেন্স একটু বেশি, একজন কমও হতে পারে, জি স্যার, কন্ট্রিবিউট করতে হবে। কন্ট্রিবিউট করতে হবে। এন্ড আরেকটা ছিল সেটা হচ্ছে নেগলিজেন্স এন্ড প্রফেশনাল অ্যাডভাইজার। সেটা হচ্ছে কোনো প্রফেশনাল অ্যাডভাইজারের কারণে যদি ওনার কোনো নেগলিজেন্সের কারণে যদি কোনো ধরনের ড্যামেজ হয়ে থাকে, সেক্ষেত্রে ওই অ্যাডভাইজারকে দায়ী করা হবে, উনি এটার জন্য রেসপন্সিবল থাকবেন। থ্যাংক ইউ। একদিন বলেন। একদিন বলেন ড্যামেজ কজ বাই নেগলিজেন্স।
আপনারা আপনাদের ভিউজ গুলো শেয়ার করেন। তার এখানে একটা অপশন আছে নেগলিজেন্স এন্ড প্রফেশনাল অ্যাডভাইজার। এখানে একটা লাইন লেখা আছে this has had a profound effect on situations arising when a professional person's advice is laid upon by a non এখন নন ক্লায়েন্ট, হ্যাঁ ঠিক আছে, আপনি যদি অ্যাডভাইস করলেন যে যিনি আপনার ক্লায়েন্ট না, তার উপরে যদি কোনো এফেক্ট আসে তাহলে সেটাও আপনি কি করতে হবে, আপনার নেগলিজেন্স হিসেবে ট্রিট করা হবে। ক্লায়েন্ট হইলেও হবে না, আপনার অ্যাডভাইসের জন্য নন ক্লায়েন্টও যদি এফেক্ট হয় তাহলে আপনার কি হবে, নেগলিজেন্সের কারণ আপনি ক্ষতিপূরণ দিতে হবে। থ্যাংক ইউ। অন্য একজন বলেন ড্যামেজ কজ বাই নেগলিজেন্স বলতে আমরা কি বুঝছি? আপনারা কিছু বলবেন না? ঠিক আছে, আমরা সামনের দিকে এগোচ্ছি। ইংলিশ লিগ্যাল সিস্টেমের যে যারা যে এইভাবে বললো সিভিল কোর্টের যে স্ট্রাকচার, তারা তাদের স্ট্রাকচারটা হচ্ছে এরকম: সুপ্রিম কোর্ট, কোর্ট অফ আপিল, সিভিল ডিভিশন, হাইকোর্ট। সিভিল কোর্টটা তাদের ইংল্যান্ডের লিগ্যাল সিস্টেম অনুযায়ী হাইকোর্ট, কোর্ট অফ আপিল, সুপ্রিম কোর্ট। হাইকোর্টে যখন কোনো ডিসিশন, গতকালকে একজন বললেন সুপ্রিম কোর্টের দুটা ডিভিশন থাকে, হাইকোর্ট ডিভিশন আর আপিল, কোর্ট অফ আপিল, ঠিক আছে। তাহলে এখানে ডিসিশনগুলো এরকমই আসে, হাইকোর্টের যখন কোনো রায় আসে, সেই রায়টার পক্ষে বিপক্ষে রায়টা সন্তুষ্ট না হয় তখন কি করে, কোর্ট অফ আপিল বিভাগে যায়। সেই আপিল বিভাগ যে সিভিল ডিভিশন, সেখান থেকে যদি কোনো আপিলের রায় আসে সেটা আবার সর্বোচ্চ পর্যায়ে সুপ্রিম কোর্টে, আবার সুপ্রিম কোর্টের ক্ষমতা বলে আবার ইগেন রায় দিতে পারে। এটা হচ্ছে সিভিল কোর্ট স্ট্রাকচার, ইংলিশ ল লিগ্যাল সিস্টেমটা যেটা দেওয়া, সুপ্রিম কোর্ট, কোর্ট অফ আপিল, হাইকোর্ট। দেন বলা আছে ক্রিমিনাল কোড স্ট্রাকচার। তাদের ক্রিমিনাল কোডের স্ট্রাকচারটা কিরকম? ক্রিমিনাল কোডের স্ট্রাকচার হচ্ছে সুপ্রিম কোর্ট, কোর্ট অফ আপিল, জাজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, ঠিক আছে। এখানে হচ্ছে ক্রিমিনাল কোডের ক্ষেত্রে প্রথম ম্যাজিস্ট্রেট কোর্টে যায়, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্টে যায়, জজ কোর্ট থেকে তারপর জজ কোর্টের উপর ডিসিশনের উপর আপিল বিভাগ এখানে রায়, আপিল বিভাগের পরে সেটা সুপ্রিম কোর্টের মাধ্যমে সেটা ক্রিয়েট করে, ঠিক আছে। এটা হলো ইংলিশ লিগ্যাল সিস্টেম। দেন আমাদের দেশে একটা ল আছে, সেটা হচ্ছে শরিয়া ল। শরিয়া ল, Sharia has been connected to the idea of spiritual law and the system of divine law. Sharia lawটা হচ্ছে আমাদের আসলে স্পিরিচুয়াল ল বলা হয়। আপনার যে আধ্যাত্মিক ল অথবা আপনার যে বিশ্বাসের উপর যে আইনটা আছে সেটাকে বলা হয় শরিয়া ল। হ্যাঁ, সুসাইড, economic and political issues as well as religious rituals are covered by Sharia. শরিয়াতে সামাজিক, অর্থনৈতিক এবং কি রাজনৈতিক সবগুলো ইস্যু সেখানে কাভার হয়। এখন এই শরিয়া লতে সোর্স গুলা কোনগুলা? শরিয়া যে আইন, সেই শরিয়া আইনের 4টা সোর্স: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ফার্স্ট এবং মোস্ট রিলায়েবল সোর্স হচ্ছে কোরআন। কোরআন সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে আপনার আসছে, সেইটা বলে দেওয়া আছে, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা বলে দেওয়া আছে, সেটা কিভাবে সে কাজটা করতে হবে। প্রাইমারি ফার্স্ট সোর্স অফ শরিয়া ল। দেন সুন্নাহ। সুন্নাহ কি? যে কোরআনে যেভাবে বলা আছে সেই কাজটা করতে হবে, সেই কাজটা
কিভাবে করতে হবে সেটা সরাসরি যে মাধ্যমে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে। ওয়াইটা কি, কোন ওয়াইতে কাজটা করতে হবে, সুন্নাহ এন্ড ইজমা। ইজমা কি, যখন আমাদের সুন্নাহ তো অনেক কিছু ছিল যেগুলা আপনার কোরআন এবং সুন্নাহ ব্যাখ্যা দেওয়া নাই, কিন্তু তখনকার সময়ে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন, সাহাবীদের মাধ্যম থেকে যখন কোনো ডিসিশন আসলো তখন ওই ডিসিশনটাকে বলা হতো ইজমা। কিয়াস, কিয়াস হচ্ছে পূর্ব। যখন আমাদের সাহাবী যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে কাদেরকে বোঝানো হয়, সাহাবী বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখছেন কাজ করতে বা তার ইসলাম প্রচারের ক্ষেত্রে যারা সরাসরি প্রত্যক্ষদর্শী তাদেরকে বলা হচ্ছে সাহাবী কেরাম। এখন সাহাবীরা যখন মৃত্যুবরণ মানে যারা দেখছেন এর ভিতরে যারা সবার মৃত্যুবরণ করলো, তারপর হচ্ছে কোনো একটা ডিসিশন আসতে হবে শরিয়ালয়ে, তখন ওই ডিসিশনের জন্য যখন বিভিন্ন কোরআন এবং সুন্নাহ যারা খুব ভালো জানেন, ব্যাখ্যা ভালো বুঝেন, তাদের মধ্য থেকে যখন কোনো ডিসিশন সম্মিলিতভাবে আসে তখন তাকে বলা হচ্ছে কিয়াস। তাহলে এখানে কোর্স হচ্ছে সব শরিয়া ল, কোরআন, সুন্নাহ, ইজমা এন্ড কিয়াস। To believe that Sharia law must provide fully or a person's spiritual and physical welfare. On this basis, it must be comprehensive. 5 categories of action are identified or 5 pillars of Islam. এখানে বলা হচ্ছে যে আমরা ইসলাম যে বললাম, ইসলামিক ল যেটা বললাম শরিয়া ল, এখন ইসলামটা কিসের উপর ভিত্তিতে আছে? ইসলামের 5টা পিলারের কথা বলা আছে। 5টা পিলার হচ্ছে শাহাদাত, সালাত, সাওম, যাকাত, হজ। যারা ইসলামকে বিশ্বাস করবে তারা প্রথমে শাহাদাত মানে স্বীকার করে নিতে হবে। শাহাদা মানে কি, আপনার বিশ্বাস স্থাপন করা। আমরা বলি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই যে এর উপর যারা বিশ্বাস রাখবে তারাই কি হবে, ইসলাম হবে, ইসলাম ধর্মের অনুসারী হবে। দেন আপনি যখন বিশ্বাস স্থাপন করলেন তখন আপনার সালাত, সাওম, যাকাত, হজ এই 4টা জিনিস আপনার আসবে। সালাত, সাওম, সাওম মানে হচ্ছে আমরা যে রোজা রাখি সেটা সাওম, যাকাত আপনার এস্টাবলিশ করতে হবে, দেন হজ পালন করতে হবে। এই ছিল আমাদের মোটামুটি ইসলামিক শরিয়া ল এবং পিলার্স অফ ইসলাম। দেন এখানে আরেকটা জিনিস আসতে পারে যে ইসলামিক ইকোনমিক্স। আমরা যদি ইসলামিক ইকোনমিক্স করতে যাই তাহলে সোর্সেস অফ ইসলামিক ইকোনমিক্স, ইসলামিক ইকোনমিক্স এর সোর্স গুলা কি, আপনার অর্থনৈতিক দিক থেকে আসবে। ইসলামিক সোর্সের অর্থনৈতিক যাকাত, দান, ফিতরা, খয়রাত, এইগুলো হচ্ছে ইসলামিক ইকোনমিকের যে মূল সোর্স। তাহলে এই আমরা আমাদের শিক্ষাগুলা আমরা দেখবো। একটা সহজ একটা চ্যাপ্টার, মানে অনেক ছোট চ্যাপ্টার, এর থেকে আমরা বেশি কিছু পড়বো না আজকে, 2টা ক্লাসে আমরা প্রায় শেষ করব। আমরা এগুলো ইংলিশ স্পিকার সিস্টেম গুলো আমরা বই থেকে দেখে নিব, সিমার টেক্সট বুকে আছে, এগুলো দেখে নিব। স্যার এখানে সিভিল কোড স্ট্রাকচার যেটা আছে সেখানে বাংলাদেশে যেমন স্যার সুপ্রিম কোর্টটা 2টা ডিভিশন থাকে, হাই কোর্ট এবং কোর্ট অফ আপিল। এখানে তো সুপ্রিম কোর্টটা আরেকটা সেপারেট এন্টিটি হিসেবে দেখানো হয়েছে। এখানে একটা সেপারেট এন্টিটি হিসেবে দেখানো হয়েছে। হাইকোর্টে আপনার রায় হবে, আপিল কখন হবে, যখন আপনি এখানে শুরুই হয়েছে হাইকোর্ট থেকে, আপনি হাইকোর্টে যখন আপনার রায় হবে তখন সেটা আপিল হবে। ঠিক আছে, আপিল হওয়ার পরে আপিলের যে সিভিল ডিভিশন আপিল হওয়ার পর সেটা সর্বোচ্চ সুপ্রিম ক্ষমতার অধিকারীতে আপনাদের সুপ্রিম কোর্টে সেটা যাইতে পারে। স্যার এখানে একটা জিনিস কনফিউজ হচ্ছে স্যার, সেটা হচ্ছে যে আমরা তো জানি স্যার সুপ্রিম কোর্ট বলতে তো কিছু নেই, শুধুমাত্র হচ্ছে সুপ্রিম কোর্টের 2টা ডিভিশন, একটা হাইকোর্ট ডিভিশন, একটা আপিলের ডিভিশন। তাহলে আবার সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট বলতে একটা আপনার এখানে যে ভাষা আছে সুপ্রিম কোর্ট,
সুপ্রিম কোর্টের এই জন্যই আলাদাভাবে এটা দেখানো হচ্ছে। সুপ্রিম কোর্ট আপনার এর নিচেটা আছে হচ্ছে আপিল বিভাগ, দেখেন আপনার ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে দেখেন ম্যাজিস্ট্রেট কোর্ট, জাজ কোর্ট, হ্যাঁ, কোর্ট অফ আপিল, এখানে কিন্তু হাইকোর্ট বলতে কিছু নাই। হ্যাঁ, তারপর ও আচ্ছা, মানে তার মানে ক্রিমিনাল কোডের ক্ষেত্রে হচ্ছে আপনার হাইকোর্ট থেকে শুরু হয়, হাইকোর্ট থেকে সিভিল শুরু কোড হয়, হাইকোর্ট থেকে শুরু। হাইকোর্ট থেকে শুরু হয়। আর আচ্ছা, আর ক্রিমিনাল ক্রিমিনাল কোডে হাইকোর্ট নাই। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু হচ্ছে, ম্যাজিস্ট্রেট কোর্ট, জাজ কোর্ট, কোর্ট অফ আপিল, সুপ্রিম কোর্ট। আচ্ছা, এখানে স্যার বই বই বলেন এখানে ক্রাউন কোর্ট আমার মানে বোঝা যাচ্ছে না আপনার কথা। কোর্ট অফ আপিলের নিচে এখানে ক্রাউন কোর্ট। আমাদের যে সীমা টেক্সট বুক আছে হুম। সেখানে ক্রাউন কি আছে? সীমা টেক্সট বুকে হ্যাঁ, এখানে কোড স্ট্রাকচারের মধ্যে এবং জাজ কোড না লিখে ওরা লিখছে ক্রাউন কোড লিখছে। হুম, রাউন্ড কোর্ট, এটা কি ক্রাউন কোড রাউন্ড মানে কোর্ট কি মানে হচ্ছে জাজ আমাদের কোড? জজ কোর্ট আছে, আমাদের তো জজ কোর্ট, হ্যাঁ, রাউন্ড কোর্ট মানে আমাদের জজ কোর্ট। ঠিক আছে, এগুলো তারপর আপনার নেটে একটু সার্চ দিলে আপনার আরো কিছু দেওয়া আছে জানতে পারবেন। শরিয়া ল, শরিয়া ল বলতে আমরা এগুলো তো ক্লিয়ার নাকি? এখানে দুইটা জিনিস, একটা সোর্স অফ শরিয়া ল আর একটা হলো পিলার্স অফ ইসলাম, দুইটা জিনিস। হ্যাঁ, সোর্স অফ শরিয়া ল হচ্ছে চারটা সোর্স, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কারো কোনো কনফিউশন নাই এর ভিতরে নাকি? ক্লিয়ার হচ্ছে, ইসলামের ক্লিয়ার হচ্ছে পাঁচটা: সাদাত, সালাত, সাওম, সাকাত, যাকাত, আর হচ্ছে হজ। আমরা যদি স্যার শরিয়া লর ওখানে একটু কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। আহ, এটা তো ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য। ইসলাম ধর্মাবলম্বীর বাইরে যারা অন্য ধর্মাবলম্বী আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের ক্ষেত্রে কি এখানে কোনো স্পেসিফিক কোনো লর কথা কি বলা আছে, অথবা তাদের ধর্ম রিলেটেড কোনো বিষয় কি এখানে আসবে? তা আমাদের দেশে আসবে না। আমাদের দেশে যদিও আমাদের দেশে শরিয়া লয় এই প্রচলনটা, সেটা আমাদের খুব বেশি নাই। ঠিক আছে, আমাদের সব আপনার ইংলিশ ল বা আদার্স ল হয়। শুধু শরিয়া লর ক্ষেত্রে একটা জিনিস ইউজ হয়, সেটা হচ্ছে আপনার যে ইসলাম ধর্ম এই লোক যারা আছে আমাদের, যে ল্যান্ড অর প্রপার্টি ডিস্ট্রিবিউশনটা, সেটাও নতুন করে নতুন যে আইন হয়েছে সেটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে আমার জানা নেই। সেই ক্ষেত্রে আবার সেই শরিয়া আইনও মানা হয়, সেটাও অবশ্যই নতুন করে আইন তৈরি করা হয়। শরিয়া লয়ের খুব বেশি ইফেক্ট আছে আমাদের দেশে, ঠিক তাও না। যদি আজ মুসলিম অধ্যুষিত এলাকায়, সেই ক্ষেত্রে আমাদের এই শরিয়া লটা আমাদের জানা উচিত। সেই জন্যই আসলে সিলেবাসও আছে, এখানেও আমরা প্রেজেন্ট করি। আর বাংলাদেশে আমি যেটুকু জানি সেটা বাংলাদেশে শুধু ফারাইজ, যেটা জমি জমার যে বন্টন নীতি, এটা তো শুধু আমাদের কোর্টে এটা ইনক্লুড আছে। ইনক্লুড বাকি আছে, কোনো কিন্তু law এটার পরে নাই। আবার নতুন করে আইন আইন আছে, যে আইন চেষ্টা করতেছে, মানে এটা আছে পাশাপাশি অন্য লয়েরও অ্যাপ্লাই আছে, কিন্তু এখনো পর্যন্ত ওটা ফলবত আছে। Okay. আমরা একটা ওয়ার্ড ফাইল দেখতেছি এখানে, ক্রিমিনাল ল এবং সিভিল লর মধ্যে এই যে আমরা এখানে ডিফারেন্স আমরা বলি, এগুলো দেখবেন। আমরা যেগুলো দেখাইলাম
কিন্তু এখানে একটা পয়েন্ট আছে দেখুন, the general characteristics of legal systems of France, Germany, Poland, Italy, Denmark, Greece and Cyprus. আমরা শুধুমাত্র এখানে ইংল্যান্ডের স্যার প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আমরা উপরের যে পয়েন্টগুলো আমরা এখানে দেখাচ্ছি, এগুলো আমরা পাওয়ার পয়েন্টে এগুলো আলোচনা করছি, সিভিল ল, ক্রিমিনাল ল, হ্যাঁ, ডিফারেন্স বিটুইন সিভিল ল এন্ড ক্রিমিনাল ল, রুলস অফ ল, লয়ের যে সোর্সগুলা, কাস্টম, কমন, কেস ল, আদার্স ল, আমরা অলরেডি পাওয়ার পয়েন্টে দেখছি। judicial precedent, lot of negligence, neither principal is the exception, তারপর এই পয়েন্ট আমরা করিনি, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ লিগ্যাল সিস্টেমস অফ ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ইতালি, ডেনমার্ক, গ্রিস এন্ড সাইপ্রাস। আমরা আগেও বলছি যে আমরা যখন বাংলাদেশের কোনো কিছু প্রেক্ষাপট আলোচনা করব, তখন আমরা ইউএসএ, ইউকে আগে দেখব, তারপর আমাদের দেশের সাথে যারা রিলেটেড ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ইতালি, ডেনমার্ক, গ্রিস, সাইপ্রাস, চীন, এরকম করে বিভিন্ন দেশের লিগ্যাল সিস্টেমটা সম্পর্কে আমাদের অনেক সময় জানার প্রয়োজন আছে। তাদের দেশের সাথে বিজনেস করবো, আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি করবেন অথবা আপনি লোকাল কোম্পানির চাকরি করবেন, তার এক্সপোর্ট ইম্পোর্ট মাল্টিন্যাশনাল বিভিন্ন ব্যাংক দেশে থাকবে, সেক্ষেত্রে আপনার তাদের লিগ্যাল সিস্টেমটা জানার প্রয়োজন আছে। সুতরাং আমরা এই সব কান্ট্রির যে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স লিগ্যাল সিস্টেম, সেগুলো আপনি যদি প্রয়োজন মনে করেন আপনি এগুলো করতে পারেন, এগুলো দেখে নিন। আপনাদের বইও আছে, অনেকগুলো বই আছে। General characteristics of the legal systems of the USA, মালয়েশিয়া, চাইনা এন্ড শ্রীলঙ্কা। মানে আমাদের পাশাপাশি দেশগুলোতে, যাদের জন্য শ্রীলঙ্কা না দিয়ে এখন আমরা ইন্ডিয়া দিতে পারি, হ্যাঁ, ইন্ডিয়া সম্পর্কে আপনি জানতে পারেন। এইগুলা আপনারা দেখে নিতে ছিল মোটামুটি এই চ্যাপ্টারের জিনিসপত্র। স্যার ওই আপনি যে ক্রিমিনাল কোডের কথা বলতেছিলেন, হ্যাঁ, কিছু বলতেছিলেন? হ্যাঁ জি স্যার, ক্রিমিনাল কোডের যে স্ট্রাকচারের মধ্যে স্যার এখন হাইকোর্ট ছিল না, বাট সিমা টেস্ট বেস একটা প্যারালালি হাইকোর্টের একটা, এখানে স্যার ক্রাউন কোর্ট এবং কোর্ট অফ আপিল কে করে শুধু যে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে একটা প্রসেস দিতে পারে। এটার ভিতরে ইয়াতে আমরা ওইটা আমাদের দেশের যে সিস্টেমটা, এটা আসলে হাই সিস্টেম শুরু হয়। ঠিক আছে, আমরা এখন আমাদের প্রিভিয়াস এর কোশ্চেনগুলো একটু দেখবো। প্রিভিয়াস এর কোশ্চেনে কি আছে? ডিফাইন সিভিল ল এন্ড ক্রিমিনাল ল। সিভিল ল এবং ক্রিমিনাল ল ডেফিনিশন আমরা ডেফিনিশন অলরেডি করছি। আমরা সিভিল ল, ক্রিমিনাল ল কি আমরা জানি, সেগুলো আমরা থেকে পারবো। এক্সপ্লেন হাউ সিভিল এন্ড ক্রিমিনাল ল রেগুলেট হিউম্যান বিহেভিয়ার ইন সোসাইটি। সিভিল ল এবং ক্রিমিনাল ল কিভাবে মানব সভ্যতাকে, সমাজের মানবদের বিহেভিয়ারকে, মানবের আচরণকে তারা রেগুলেট করে, সেটা আপনি দেখতে পারেন। তাহলে প্রথম হচ্ছে ল কি, ল এর হারমোনাইজেশন করে, হ্যাঁ, পুরো সিস্টেমটা কি,
সে ল দুইটা ভাগে বিভক্ত, সিভিল আর ক্রিমিনাল। দুইটা সিভিল ল, ক্রিমিনাল ল এর ইম্পর্টেন্স গুলো কি, সিভিল ল ইম্পর্টেন্স গুলো কি, এগুলো দেখেই আপনি এটা হচ্ছে কিভাবে তারা রেগুলেট করে। In business, Sharia law is emerging as a good alternative to traditional law. Describe the elements of Sharia law. এখানে বলা হচ্ছে শরিয়া ল অন্য অন্য যত ল আছে, ট্রেডিশনাল ল আছে, সব ট্রেডিশনাল আইনের চেয়ে শরিয়া লটা ভালো একটা ফল বই নিয়ে আসে, ভালো একটা অল্টারনেটিভ। ট্রেডিশনাল আইনের পাশাপাশি শরিয়া লটা খুব ভালো মানে ব্যবহৃত হতে পারে। এখন describe the elements of Sharia law. তাহলে শরিয়া ল এর এলিমেন্ট গুলো কি? Then question হচ্ছে multinational companies need to adjust to it alternative legal system of different companies. Multinational companies need to adjust to it alternative legal system of different companies. Multinational company গুলা বিভিন্ন দেশে আসলে এখানে ওই ডিফারেন্ট কান্ট্রি হবে, ডিফারেন্ট কোম্পানি। মাল্টিনেশনাল কোম্পানি নিডস টু অ্যাডজাস্ট উইথ অল্টারনেটিভ লিগাল সিস্টেম অফ ডিফারেন্ট কান্ট্রি। মাল্টিনেশনাল কোম্পানিগুলো যদি বিভিন্ন দেশে তাদের ব্যবসা পরিচালিত হয়ে থাকে, বিভিন্ন দেশে ব্যবসা পরিচালিত হওয়ার জন্য সেই বিভিন্ন দেশের যে লিগেল সিস্টেম আছে সেগুলোর সাথে সে অ্যাডাপ্ট করতে হয়, সেগুলোর সাথে সে অ্যাডজাস্ট করতে হয়। সে বাংলাদেশে তার ব্যবসা পরিচালিত করছে, বাংলাদেশের ট্যাক্স রেট যদি সে লিস্টেড কোম্পানি হয় তাহলে একটা রেট, হ্যাঁ 30% or 32% or 35%, হ্যাঁ আবার যদি অন্য কোনো খরচা হয় তাহলে 20%, বা এরকম করে বিভিন্ন যে আপনার ট্যাক্সের যে আইন, সে আইন অনুযায়ী সে এখানে ট্যাক্স প্রদান করতে হবে। আবার যদি সে মালয়েশিয়াতে হয় তাহলে মালয়েশিয়ার দেশের আইন অনুযায়ী সেখানকার সে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে সেই ইনভেস্টমেন্টের আপনার যে বোর্ড অফ ইনভেস্টমেন্ট, যেটা বিইউআই এর থেকে পারমিশন নিতে হবে, আলাদা আলাদা যে যে কাজগুলো করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে, তার ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে হবে, এরকম দেশের যে কোম্পানি অ্যাক্ট আছে সেই কোম্পানি আইন তার মেনে চলতে হবে, অর্থাৎ লোকাল ল সে মানতে হবে। ঠিক একই রকম যেই দেশে বিজনেস করুক না কেন সেই সব দেশেরই যে লোকাল আইন সেগুলো সে মানতে হবে। তাহলে এই জন্য মাল্টিনেশনাল কোম্পানিগুলা বিভিন্ন আইন, বিভিন্ন দেশের ট্যাক্সের জন্য, বিভিন্ন দেশের বিভিন্ন আইনের জন্য সে বিভিন্ন রকম সে এখানে ডিসক্লোজার দিতে হয়। টোটাল যে তার যে আপনার কনসোলিডেটেড যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হবে সেখানে সে সবগুলোকে অ্যাডজাস্ট করে করতে হবে। Describe the characteristics of legal systems found in other countries. অন্য অন্য দেশে যে লিগেল সিস্টেম আছে সেগুলা সম্বন্ধে ডিসক্রাইব করার জন্য। তাহলে অন্যান্য দেশের লিগেল সিস্টেম বলতে আপনি কি, আপনি যে 4-5টা দেশের বা 2-3টা দেশের আপনি যতটুকু পারেন ছোট ছোট প্যারা করে সেইগুলা আপনি কিছু লিখে দিবেন। যদি এরকম কোশ্চেন আসা উচিত না, একটা দেশে বিভিন্ন দেশের লিগেল সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স জানা খুব কঠিন। Though common law and equity seem identical, there are some unique features which have set out the distinctiveness. Write down the distinction between the two. কমন ল আর ইকুইটি ক্ষেত্রে অনেক কিছুই সেম আইডেন্টিক্যাল মনে হলেও তাদের ভিতরে কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে, ইউনিক ফিচার আছে, সেই যেগুলো তাদের ভিতরে পার্থক্য সৃষ্টি করে। সেই ডিস্টিংশন গুলা, পার্থক্যগুলো কি কি দেওয়ার জন্য আমরা ডিস্টিংশন গুলা আমরা বলছি যে এর ভিতরে যেটা আপনার কমন ল এর ক্ষেত্রে যেগুলা গ্যাপ আছে সেই গ্যাপটা বোর্ড অফ চেঞ্জের মাধ্যমে ইকুইটি সেটা ইকুইটি ল সেটা ফিল আপ করে। ইকুইটি কোড অফ ক্যান্সারের মাধ্যমে, হ্যাঁ যেমন হচ্ছে ইনজেকশন নন মানিটারি যে মেজার সেটা কমন লতে ক্ষেত্রে পারে না, কিন্তু ইকুইটির মাধ্যমে সেটা করা হয়। যেমন হচ্ছে ইনজাংশন, স্পেসিফিক পারফরমেন্স অর্ডার, এই কাজগুলো ইকুইটির মাধ্যমে করা হয়। এইগুলো হচ্ছে ডিস্টিংশন। Sharia has been connected to the idea of spiritual law and system of divine law. What are primary sources of Sharia law? Sharia law এর প্রাথমিক সোর্স গুলা কি? Bangladesh legal system is based on English law. What are the sources of English law?
ইংলিশটা সুলসুল আছে। What do you mean by tort? Expect tort of negligence. Tort of negligence বলতে কি বুঝেন? ঠিক আছে, তো এইরকম করে আরো আছে যে নাইবার প্রিন্সিপাল, এগুলো আছে অনেক কিছু। এটা এখানে তো নাই। আমরা ওই সবগুলো করবো নাইবার প্রিন্সিপাল, হ্যাঁ, ডক্টরিন অফ নাইবার প্রিন্সিপাল, জুডিশিয়াল প্রেসিডেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে কন্ডিশনস অফ নাইবার প্রিন্সিপাল, নাইবার প্রিন্সিপাল কি কন্ডিশন, সেগুলো করবো। এই ছিল মানে আমাদের এই চ্যাপ্টারের মূল জিনিস। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার এখানে প্রিভিয়াস কোয়েশ্চেনে একটা ছিল এলিমেন্টস অফ শরিয়া ল, সেই ক্ষেত্রে কি আমরা এলিমেন্টস বলতে পিলার্স গুলো বুঝবো? শরিয়া ল, শরিয়া ল এর উপাদান। শরিয়া স্যার ল আগে যখন আসবে, শরিয়া ল এলিমেন্ট মানে হচ্ছে সোর্স অফ শরিয়া ল। শরিয়া ল এর উদ্দেশ্য কি? পিলার্স অফ ইসলাম, আসলে এটা হচ্ছে ইসলামের পিলার, শরিয়া ল এর পিলার মানে স্যার তার মানে এলিমেন্টস বলতে আমরা সোর্স বুঝবো। সোর্সকে বোঝানো হচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কি? স্যার টর্চ অফ নেগলিজেন্স, এটা যদি স্যার আবার একটু বলতেন সংক্ষেপে। আর এখানে একটা কোশ্চেন ছিল, ইসলামের শরিয়া শরিয়া ল ইজ ফুল অর্ডার। কেন আমরা শরিয়া ল একজনে কোশ্চেন হচ্ছে, একজনে কোশ্চেন করছিলেন আবার বলেন। ও টর্ট অফ নেগলিজেন্স, সরি, টর্ট অফ নেগলিজেন্স। টর্ট মানে হচ্ছে সিভিল রং। টর্ট মানে সিভিল রং। টর্ট অফ নেগলিজেন্স হচ্ছে সিভিল রং কজ বাই নেগলিজেন্স। নেগলিজেন্সের কারণে যদি কোনো সিভিল রং হয়ে থাকে, তখনই তাকে বলা হবে টর্ট অফ নেগলিজেন্স। টর্ট সিভিল সোসাইটি যে টর্টটা আছে, সেই টর্টগুলা সিভিল রং মেইনলি যে কারণে হয়ে থাকে, মেইনলি নেগলিজেন্সের কারণেই দায়ী হয়ে থাকে। তাহলে এই হচ্ছে টর্ট অফ নেগলিজেন্স। আরেকজন টিচার কোশ্চেন করতেছিলেন, আপনার কথা বোঝা যাচ্ছিল না। আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা মোটামুটি শেষ করে দিচ্ছি। আমরা নামাজের বিরতি দিব, নামাজের পরে হয়তো 5-10 মিনিট আমরা অন্য কোনো কোশ্চেন থাকলে আমরা সেই নিয়ে কথা বলবো। আর কোনো কোশ্চেন আছে? আপনারা কি শুনতেছেন? নেই স্যার, কোশ্চেন নেই। নামাজের বিরতি 10 মিনিট। স্যার আমাদের পরবর্তী ক্লাস আছে তো 7:15 থেকে। 7:15 আমাদের বাজে না, 7টা আমাদের ক্লাস হচ্ছে 7টা পর্যন্ত, আমরা 7টায় ছেড়ে দিই। ক্লাস হচ্ছে প্রায় শেষ। ঠিক আছে। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি স্যার। আপনাদের আমার মনে হয় যে ক্লাসের যে পড়া মোটামুটি শেষ। আপনাদের অন্য কোনো আদার্স কোনো কোশ্চেন অথবা ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। নেক্সট চ্যাপ্টার আমরা ডিসকাস করবো ল অফ কন্ট্রাক্ট। নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করবো ল অফ কন্ট্রাক্ট। ল অফ কন্ট্রাক্ট খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। যারা বিজনেস গ্রাজুয়েট এবং বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আমরা মোটামুটি অনেকেই এই সম্পর্কে অসুবিধা আছে, অনেকেই এটা করছে ল অফ কন্ট্রাক্ট। বলবেন নাকি তুমি কিছু বলতে চাচ্ছেন বলেন। আমাদের এই চ্যাপ্টারটা অনেক ছোট চ্যাপ্টার হলেও এর কিন্তু 10% ওয়াইটেজ আছে, বুঝছেন? 10 নাম্বার কিন্তু থাকবে। আপনারা মনোযোগ দিয়ে পড়তে হবে। এখানে যেই জিনিসটা সমস্যা হয় মানে কোনো কোশ্চেন যদি ওইরকম একটা কোশ্চেন এসে যায় যে ক্যারেক্টারিস্টিক্স লিগ্যাল সিস্টেম ফাউন্ড ইন ডিফারেন্ট কান্ট্রি, লিগ্যাল সিস্টেম অফ ইউএসএ, লিগ্যাল সিস্টেম অফ জার্মানি, এরকম কেউ যদি তুলে দেয় তাহলে একটু মানে এটা মানে একটু প্রবলেম। তাহলে সেই জন্য আপনি কনফিউশন এরাইজ করার জন্য এটাকে যেন আপনার রিস্ক না নেওয়ার জন্য আপনি সবগুলাই কয়েকটা কান্ট্রির আপনি লিগেল সিস্টেম গুলো একটু দেখে নিবেন। কারণ আমাদের যে কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেন যে করার যে সিস্টেম, সেই সিস্টেমটা তো আপনাকে আমি বলছি যে এখানে কে কখন কি মানে কোশ্চেন করে সেটা কেউ জানে না। হ্যাঁ, তাহলে যিনি কোশ্চেন করছেন উনি কিভাবে কোশ্চেন করছেন, উনি ওনার মতো উনি কোশ্চেন করে ফেলেন, তখন এটাকে আপনি কি মানে জাস্টিস কিনা অনেক ক্ষেত্রে এটা মানে আপনি কনসিডার করা হয়। এজন্য বলে যে সিলেবাসে আছে আমি করি, সিলেবাসে অনেক কিছু থাকে, সব কিছু তো আপনি কভার করতে পারবেন। আপনাদের রিস্ক রাইজ অ্যাভয়েড করার জন্য আপনারা এগুলো একটু দেখে রাখবেন। এক বছরই এটা আসছে, কোনো সময় কিন্তু এটা আসে না। এটা হচ্ছে আপনাদের পরীক্ষা যেহেতু আগের ইয়ারে পরীক্ষা হয়ে গেছে, সেটা রেজাল্ট হলেই কিন্তু আপনাদের পরীক্ষা ঠিক হয়ে যাবে। কারণ আপনারা যারা এই সাবজেক্ট আছে, ফান্ডামেন্টাল ল, আপনাদের সবার জন্যই হচ্ছে ম্যান্ডেটরি, সবাই এই সাবজেক্ট পরীক্ষা দিতেই হবে। আপনারা দেরি না করে এখন থেকে ভালো করে এটা পড়েন। আপনারা যদি ভালো করে পড়েন এবং পরীক্ষা যদি 100 নম্বরের আনসার করে আসতে পারেন, যথাযথ আনসার যদি করতে পারেন তাহলে অটোমেটিক্যালি এই সাবজেক্টে পাস হয়ে যাবে। আর এই সাবজেক্ট যখন পাস হবে, যারা 4টা সাবজেক্টে এক্সামিনেশন পাইলো ওই সাবজেক্টের জন্য সে একটা লেভেল শেষ করবে। আর একটা লেভেল শেষ করলে আপনি নেক্সট 2টা লেভেলে আপনি ভর্তি হতে পারবেন। ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট অফ আইসিএমই কেরিয়ার। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আপনারা পেশেন্ট ভাবে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।
আমি আগেই বলছি যে আপনারা ইচ্ছা হ্যাঁ। করলে বেরিয়ে যেতে পারেন। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে তো বলেন। স্যার, সে আমি ইথিক্সে পাশ করলাম না, আমি কি সেকেন্ড সেশনে ভর্তি হতে পারবো? বুঝি নাই, পাস না করলে? আমি ধরেন ইথিক্সে পাশ করতে পারলাম না, হ্যাঁ, আমি কি নেক্সট লেভেলে ভর্তি হতে পারবো? দুইটা লেভেল একসাথে হওয়া যায়, দুইটা লেভেল একসাথে হওয়া যায়। কিন্তু আমি তো ইথিক্স পাশই করতে পারলাম না। বিজনেস লেভেল, অপারেশন লেভেল, দুটো লেভেল একসাথে হতে পারবে। যখন একসাথে হতে পারলে তো ভর্তি হবেন, তখন তো ইথিক্স পাস করতে হয় না। ইথিক্স ছাড়া অন্য যে 5টা সাবজেক্ট আছে সেগুলো পাস না করলেও ভর্তি হতে পারবেন। অর্থাৎ এট এ টাইমে আপনি দুইটা লেভেলে ভর্তি হতে পারবেন। আপনি যখন বিজনেস লেভেলের ইথিক্স এর একটা সাবজেক্টের জন্য আটকে আছেন, তাহলে আপনি নেক্সট যে ম্যানেজমেন্ট লেভেলে আপনি ভর্তি হতে পারবেন। আর ইথিক্স পাস করার পরে আপনি অপারেশন লেভেল এবং ম্যানেজমেন্ট লেভেল দুইটা একসাথে চালাতে পারবেন। ওকে স্যার। একসাথে দুইটা লেভেলে করতে হওয়া যায়, এটা অনেকেই জানে না। ঠিক আছে, আপনারা মানে যারা খুব সিরিয়াস পড়াশোনা করেন তারা এট এ টাইমে দুইটা লেভেলে আপনি ভর্তি হতে পারেন। আপনি যে সাবজেক্টটা ভালো সেই সাবজেক্ট আপনি পাস করে ফেললেন, একটা পাস হয়ে গেছে, থাকলো, অসুবিধা নেই। অনেকেরই ইথিক্স পাস করে নাই, কিন্তু আপনার অপারেশন লেভেল থেকে দুইটা তিনটা সাবজেক্ট পাস করে ফেলেছে। স্যার আমরা তো একই লেভেলেই ভর্তি হয়েছি। যারা আপনার গ্রাজুয়েট করে আসছেন, হ্যাঁ, অনার্স মাস্টার্স করে আসছেন, তাদের জন্য আপনার দুইটা লেভেলই ভর্তি হতে পারবেন। নেক্সট বার ইচ্ছা করলে ভর্তি হতে পারবেন, সমস্যা নেই। স্যার আমরা তাহলে এখন সামনের জুন বা জুলাই ভর্তি হতে পারবো আবার? হ্যাঁ, আপনি অপারেশন লেভেল একসাথে করতে পারেন, দুইটাই একসাথে করতে পারেন। ওকে স্যার। স্যার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে কি সেটা পসিবল? সব পসিবল, সব পসিবল। এবং ব্যাকগ্রাউন্ড কোন ফ্যাক্টর না। আপনি যদি গ্রাজুয়েট হয়ে আসেন তাহলে আপনি করতে হতে পারেন। ইয়েস স্যার। আপনাদের যাতে কোয়ালিটি কিছু না থাকে, আপনারা বের হয়ে যেতে পারেন, আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম স্যার। তাহলে কি আছেন? হ্যাঁ, তাহলে তুমি কি আছো নাকি? আচ্ছা, তাহলে আমি বের হয়ে যাচ্ছি, ক্লাস শেষ করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট ক্লাস আমাদের সম্ভবত সোমবারে হবে।